ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর, শহর সমন্বয়ক, ভয়েস ফর রিফর্ম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা দেখছেন যে সংসদ ভবনের সামনে। আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটি নতুন সম্ভাবনাময় একটা জায়গায় উপস্থিত হয়েছি এবং আমরা সবাই প্রত্যাশা করছি আগামী কয়েক মাসের মধ্যে বা আগামী বছরের মধ্যেই আমাদের একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের সংসদ সদস্যরা তারা দায়িত্ব নেবে এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে একটি বড় ভূমিকা রাখবে। তো সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলবো যে আমাদের যেই তরুণরা আছেন, যাদের হাত ধরেই আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, তারা আসলে আগামী দিনগুলিতে তাদের প্রত্যাশা কী এবং আমাদের সামনে যে নতুন সংসদ হতে যাচ্ছে তাদের থেকে তারা কি আশা করে, এবং সেক্ষেত্রে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের যেই পরিবর্তন, পরিমার্জন এবং সংশোধন নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই ক্ষেত্রে তরুণরা আসলে কি চায়। যেহেতু রাজনীতিবিদদেরও যেরকম অনেক চাওয়া পাওয়া আছে, তাদের চিন্তাভাবনা আছে, আমাদের তরুণদেরও আসলে এক ধরনের চিন্তাভাবনা আমরা জানি। তো ওই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমার সাথে যারা আছেন তাদের সবারই আসলে বয়স 30-এর কম এবং তাদের সবাই এই জুলাই এবং অগাস্টে একেবারে সামনের সারিতে তারা ছিলেন। পুলিশের গুলি উপেক্ষা করেই তারা আসলে আমাদের এই অভ্যুত্থানে তারা সকলেই এক একজন শরিক ছিলেন। আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমার বাইরে আছেন সাইদ আবদুল্লাহ, তিনি ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তার পাশে আছেন উমামা ফাতেমা, মুখপাত্র বিরোধী ছাত্র আন্দোলন। নাজিফা জান্নাত, কোষাধ্যক্ষ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও জুলাই আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক। মুশফিকুর রহমান তুহিন, শিক্ষার্থী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং মাসুদ রানা, সমন্বয়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আসলে প্রথমেই শুরু করছি মাসুদ রানাকে দিয়ে। এই জুলাইয়ের সময় কিন্তু আপনি রাজশাহীতে ছিলেন এবং সেখান থেকে সমন্বয়ক হিসাবে রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী শহরে যেই আন্দোলনগুলো হয়েছিল সেগুলোতে আপনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। 6 মাস হয়ে গেল, আপনার কাছে আসলে কি মনে হয় যে যেই স্বপ্ন নিয়ে বা যেই আবেগ নিয়ে আপনারা আন্দোলনটা করেছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তার কতটুকু আসলে মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন, বা না দেখতে পেলেও আপনারা আসলে ভবিষ্যতের যে আমাদের রাজনীতি নেতৃত্ব তাদের থেকে আসলে কি আশা করছেন? ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা আসলে এই আন্দোলনটাতেও অনেক বেশি বৈচিত্র্যময় অনেক অনেক কিছু ছিল। এখন জুলাই আন্দোলন পরবর্তী সময়টাতে সবার মতো করে আমাদেরও চাওয়াটা অনেক বেশি। এখন ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে চাওয়া ছিল যে আসলে বাংলাদেশ কয়েকবার করে ইতিহাসের সন্ধিক্ষণে এসে দাঁড়াইছে। 47, 52, পরবর্তী সময়ে 71, তার পরবর্তী সময়ে 90, এবং এই সময়গুলোতে প্রত্যেকটা মুহূর্তেই বাংলাদেশ ঠিক তার আগের যে রাজনৈতিক সিলসিলাতে ছিল সেখান থেকে কিন্তু বের হয়ে আসার অনেক বড় একটা সুযোগ ছিল। 24-এর একটা খুবই এক্সক্লুসিভ ব্যাপার হচ্ছে যে 24 একদম তরুণরা নিজেরা ডিসিশন নিছে যে তারা আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক ট্র্যাডিশনাল ওয়েতে ট্র্যাডিশনাল রাজনীতিবিদরা যেইভাবে নির্ধারণ করে দিত সেটাকে তারা চ্যালেঞ্জ জানায়, এবং তার ফলশ্রুতিতে আন্দোলনটার প্রাথমিক যে একটা সফলতা, একটা নির্দিষ্ট সরকারের কিন্তু পতন ঘটে। কিন্তু এই যে একটা ধারাবাহিক আন্দোলন, এটা কিন্তু শুধু 24 দিয়ে মেলানো যাবে না। এটার সাথে 52 কানেক্টেড, 71 কানেক্টেড, তার পরবর্তী প্রত্যেকটা সময়ই কানেক্টেড। তো এইটা একটা রাজনৈতিক যে একটা বন্ধাত্ব ছিল, সেইটাকে একদম চ্যালেঞ্জ করে একটা নতুন একটা ধারার দিকে যাওয়ার একটা বড় একটা স্পৃহা বা চাওয়া। এখন জুলাইয়ের ঠিক পরবর্তী সময়ে আগস্ট মাস থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার মতামত হচ্ছে যে আমি বেশিরভাগ জিনিসেই সন্তুষ্ট না। সংস্কার ব্যাপারটা হচ্ছে আসলে এতগুলো রক্ত যখন রাজপথে ঝরে, এতগুলো মানুষ পঙ্গু হয়, এতগুলো মানুষ আহত, তো আরও সাথে অনেক রাজনৈতিক দলের মানুষের অনেক দিনের রাজনৈতিক লড়াই, এইটাই তো আমাদের পুঁজি ছিল। তো সেইটার বিনিময় মূল্য হিসেবে এখন এই মুহূর্তে দাঁড়ায় আসলে হতাশার জিনিসপত্রই আসলে বেশি।
কিন্তু বাস্তবতাও আছে যে ফ্যাসিবাদী সিস্টেমটা কিন্তু একা নিজে পড়েনি, পুরো রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গাকে সে ইনফেক্টেড করে ফেলছিল। তো সেটা থেকে বের হয়ে আসার জন্য আরেকটু টেকনিক্যাল হয়তো বা কাজ করা যেতে পারতো। রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটা জিনিস বুঝতে হবে যে আসলে জুলাই অভ্যুত্থানের যারা হচ্ছে মূল স্টেক ছিল, তারা তো পুরোপুরি দেখা যাচ্ছে যে ওই ক্যাপাসিটিটা তারা রাখে না। তো রাজনৈতিক যে হচ্ছে সমঝোতাটা, প্রত্যেকটা রাজনৈতিক দলের সে সদিচ্ছাটা, সেইটা না থাকার কারণেও কিন্তু এই আজকের যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, সেইটা কিন্তু মানে ব্যর্থতা বলা যাবে না, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারছি না। দিন শেষে 90 যেরকম একটা কম্পারেটিভলি বলার চেষ্টা করছে যে 90-এর আগের আর 90-এর পরের একটু হলেও ভালো, তো জুলাই পরবর্তী সময়েও যদি ওই একটু হলেও ভালোর ফিলিংসটা দেয়, তাহলে আমাদের জন্য এটা অনেক বড় হতাশার। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কারের প্রশ্নে যদি এক হয়, তাহলেই সম্ভবত আমরা যেই আশাটা দেখতে চাচ্ছি সেটা তখন দেখতে পারবো। এখনো পর্যন্ত আশাব্যঞ্জক কিন্তু আমার কাছে মনে হয় না কিছুই হয়েছে আর কি দৃশ্যমান। ধন্যবাদ মাসুদ রানা। আমরা এই আশা নিয়ে এবং কতটুকু পূরণ হচ্ছে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমি আসলে এই পর্যায়ে মুশফিকের কাছে যাব। আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন সবচেয়ে বয়স আপনার কম, এবং আপনি এই বয়সেও যে আসলে আমরা সবসময় দেখে আসতাম যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা নর্মালি তারা একটু আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, হয়তো বন্ধুবান্ধবের সাথেই ব্যস্ত থাকে, কিন্তু এইবারই আসলে আমরা দেখলাম যে তারা আসলে ঘর থেকে বের হয়ে এসছে, যেটা নর্মালি আমাদের আগে কোনো আন্দোলনে, পলিটিক্যাল আন্দোলনে দেখা যায়নি। এবং অনেকেই আসলে শুধু আহত না, নিহতও হয়েছেন। বাট আমরা কিন্তু গত 6 মাসে অফকোর্স আমরা ভেরি হোপফুল দ্যাট আমাদের ছাত্ররা রাজনৈতিক পরিমণ্ডলে রাজনৈতিক একটা প্রেশার হিসাবে ভূমিকা রাখছে। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেইভাবে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রোল প্লে করেছিল জুলাইয়ে বা অগাস্টে, গত কয়েক মাসে কিন্তু তাদেরকে একেবারেই দেখা যাচ্ছে না। আমাদের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখছি যে বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক নেতৃত্বই আসলে সামনে এসেছে। তো অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনার কাছে কি মনে হয় যে এই গ্যাপটা কেন তৈরি হলো? নাকি আপনারাই মানে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরাই আসলে ভাবছে যে না, রাজনীতি আমাদের কাজ না, আমরা পড়াশোনায় ব্যাক করি, সোসাইটি আসলে শুধু রাজনীতিবিদরাই চালাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভয়েস অফ রিফর্মকে। তো এখানে দুইটা জিনিস উল্লেখযোগ্য। প্রথমটা হলো আমাদের নিজেদের সাইড থেকে যদি দেখি, আপনি খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয় আপনার সেপ্টেম্বরের শেষের দিকে, অক্টোবরের শুরুতে। কিন্তু ওই জায়গায় আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আগস্টে কিন্তু ক্লাস পরীক্ষা শুরু করে দিয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, নর্দার্ন ইউনিভার্সিটি মানে ওদের আন্দোলনের সময়ে মিড টার্ম পরীক্ষা ছিল, ওইটা স্থগিত ছিল 20 তারিখ, আগস্টের 20 তারিখ থেকে ওরা আবার মিড টার্ম শুরু করে দিয়েছে। তো যে জায়গাটায় ইউনিভার্সিটিগুলোর উচিত ছিল যে শিক্ষার্থীদের মানে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা, সবাই একটা ট্রমার মধ্যে ছিলাম, ওই জায়গায় ওরা ক্লাস পরীক্ষা পুরোদমে শুরু করে দেয়। এবং বাকি সব প্রাইভেট ইউনিভার্সিটি আগস্টের শেষ দিকে সবাই একদম শুরু করে দেয়। তো সেই জায়গা থেকে যে অন্যরা যে পরিমাণ ফ্রি টাইমটা পেয়েছে, যে এই জায়গাটায় আমাদের লেকিংস রয়েছে। আমরা সবাইকে শ্রেণীকক্ষে ফিরে যেতে হয়েছে এবং নিজেদের যে জীবন ওইটাতে ফিরে যেতে হয়েছে। এখানে আরেকটা বিষয় যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে দীর্ঘ সময় ধরে রাজনীতি করে একটা পলিটিক্যাল ক্যারিয়ার বিল্ড আপ করা, এই চিন্তাটার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের বেশি চিন্তা থাকে যে নিজে উদ্যোক্তা হওয়া বা উচ্চশিক্ষার জন্য বা চাকরি নিয়ে বিদেশ যাওয়া। তো এই জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে মাইন্ডসেট, এটা অবশ্যই একটা। তারা তো তারা রাস্তায় নামতো না, তারা তো দেশকে ভালোবাসে বলেই হ্যাঁ, রাস্তায় নেমেছে। আচ্ছা আমি বলছি, তো বিষয়টা হলো কি, যখন আমাদের মানে জাতির বৃহত্তর স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, যখন আমরা দেখেছি আমাদের কিন্তু কোটা ব্যবস্থার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা সেই 16 জুলাই 18 জুলাই আমরা গুলি খেয়েছি, 18 জুলাই আমরা রাস্তায় নেমেছি, সেটা ছিল আমাদের জাতির বৃহত্তর স্বার্থে। কিন্তু পরবর্তীতে একটা সাইড তো আমি বললাম যে প্রাইভেট কিছু স্টুডেন্টের মাইন্ডসেটই থাকে যে ওরা দীর্ঘ সময় ধরে রাজনীতিতেই করবে না। আর সেকেন্ড পার্টটা যেটা আপনি যদি চিন্তা করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটার ব্যানারে আমরা আন্দোলনটা করেছিলাম, যখন 5 তারিখ বা তার আগে বা 6-7 তারিখে যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমি সহ সব ধরনের সাধারণ স্টুডেন্টরা নিজেদের একটা প্ল্যাটফর্ম মনে করতে পেরেছিল, বর্তমানে এই সিচুয়েশনে 6 মাস পরে এসে আমরা কি সবাইকে ওইভাবে নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ মনে করতে পারছি কি না? এই প্রশ্নের উত্তরটা যদি দেখেন তাইলে হয়তো এই উত্তরটা পেয়ে যাবেন যে কেন প্রাইভেটের স্টুডেন্টরা মানে আসতে পারছে না। আরেকটা বিষয় হলো যে
আপনি আপনার মানে প্রশ্নের মধ্যেই বলেছেন যে দাবি কেন্দ্রিক যে ক্ষমতার যে একটা কি, তো দেখেন আপনি দাবিকে একটা মানে বহিরাগত নিষিদ্ধ করা হলো, একটা ক্যান্টনমেন্ট বানিয়ে দেওয়া হলো, তো ক্ষমতা কেন্দ্রিক যে জায়গাটা যেখান থেকে এখানে যদি প্রাইভেট স্টুডেন্টরা ঢুকতেই না পারে, তাদেরকে বহিরাগত ট্যাগ দেওয়া হয়, তাহলে মানে ওরা কিভাবে আশা করা যায় যে সামনে আসবে? ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই ব্যাপারে আবার আসবো। আমার ধারণা আমাদের অন্য আলোচকরাও তাদের কমেন্ট করবে, বাট কিছুটা সেম প্রশ্ন আমি নাজিফাকেও করব, বিকজ আপনি আপনি নিজেও আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে থেকে এসছেন, এবং আমরা দেখেছি ওই সময় টিভিতেও দেখা যেত যে যেটা বাড্ডা লিংক রোডের যে আন্দোলনটা, সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে সবগুলোকে আপনি বড় একটা ভূমিকা নিয়েছিলেন, অনেক ছেলেদের থেকেও আপনি এগিয়ে এসেছিলেন, এবং আপনি একজন নারীও। আমরা কিন্তু দেখি এই সেম প্রশ্নটা আমি তো উমামার কাছেও করব, যে যেই প্রশ্নটা মুশফিকের কাছে করা হয়েছিল যে আন্দোলনটা, রাজনৈতিক আন্দোলনটা বা ছাত্ররা ইউথ সেন্ট্রিক যে আন্দোলনটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে একদিক থেকে শুধু ঢাকা ভার্সিটি কেন্দ্রিক না, কিছুটা হলেও এখানে পুরুষদের বা ছেলেদেরই আধিপত্য দেখা যাচ্ছে। তো এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই ক্ষেত্রে কি যেই সময়টা আপনাদের জীবন ঝুঁকি নেওয়ার সময় ঠিকই আপনারা এগিয়ে এসেছিলেন বা আপনাদেরকে সবাই ডেকেছিল, এখন কেন ডাকছে না, বা নাকি আপনারা নিজেরাই আগ্রহী না? আম, এই ক্ষেত্রে যদি বলি যে আন্দোলনের সময়টাতে আসলে এই ধরনের কোনো দ্বিধাবিভক্তি আমি দেখতে পাইনি। মানে ওই সময়টাতে এরকম ছিল যে আমরা আন্দোলনে যাচ্ছি এবং আমি দেখছি যে আমি কোনো কিছু একটার জন্য বলছি যে এই কাজটা করতে হবে, আমার আশেপাশে আমি প্রচুর হেল্প পেয়েছি। মানে ছেলে মেয়ে নির্বিশেষে দাঁড়িয়ে গেছে, মানে এটা ম্যাটার করে নাই যে এই কমান্ডটা কে দিচ্ছে, এটা কি একটা মেয়ে দিচ্ছে না ছেলে দিচ্ছে। মানে ওই সময়টাতে আমি এটার কোনো গ্যাপ অনুভব করি নাই। কিন্তু আন্দোলনটা যখন শেষ হয়ে গেল তখন আসলে আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম যে এটা, আপনি তো একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চেয়েছেন, শুনতে চেয়েছেন যে বিষয়টা আসলে কেমন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এরপরে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যে আন্দোলনের নারীরা গেল কোথায়, জুলাইয়ের আন্দোলনের নারীরা এখন কোথায়। তো আমি বলবো যে এইটা শুধু আপনি যদি এই জুলাইয়ের আন্দোলনটাকে স্পেসিফিক্যালি দেখেন, এটা করলে পরে আমরা পুরো উত্তরটা পাবো না আর কি। এটার প্রেক্ষাপটটা আসলে আছে যে ৭১ সালের আগের ঘটনা জানি না, কিন্তু এই বাংলাদেশের অভ্যুদয়ের পরের বিষয়টা যদি বলি যে গত ৫৩ বছরে বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস সেটা আসলে ম্যান আইড। মানে এই রাজনৈতিক ইতিহাসটা লেখা হয়েছে, দেখা হয়েছে পুরুষের দৃষ্টিকোণ থেকে। মাসুদ রানা সিলসিলার কথা বলছিলেন। এখন আমি আপনাকে বলতে পারি, ধরেন আমি এই আন্দোলনটা করেছি, আমি যখন একটা প্রোগ্রামে যাই আমি চিন্তা করি যে আমার সাথে ওই মুভমেন্টে মেয়ে কে ছিল, আমার নারী কমরেড, আমার সহযোদ্ধা কে ছিল, আমি তাকে সেখানে রেফার করি, আমি তার সাথে ওই যোগাযোগটা রাখি। তো ছেলের ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের সোসাইটিতে যে যারা রাজনীতিবিদ হয়েছেন তারা আসলে ওই সিলসিলাটা মেনটেন করেন, যে তার আসলে জুনিয়রকে আসলো, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রাজনীতিবিদ, সে আসলে এখন একটা বড় পজিশন হোল্ড করে জাতীয় রাজনীতির ক্ষেত্রে, সে আসলে তার সাথেই লিঙ্ক আপটা করে যে তার থেকে মানে এই সময়ে যে তরুণ নেতৃত্ব উঠে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বা আমি যদি ধরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা, ওই যে একটা জেনারেশন ওয়াইজ যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা মিথস্ক্রিয়া, সেটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে খুব প্রকটভাবে কাজ করে। কারণ রাজনীতির ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, যে জায়গাগুলো খুবই ইনফ্লুয়েন্সিয়াল আমাদের সোসাইটিতে, সেই জায়গাগুলো পুরুষরা হোল্ড করেন। কিন্তু নারীদের ক্ষেত্রে আপনি দেখেন, আমাকে আসলে এই লিফট আপ করার জন্য আমি আসলে আমার ওই সিলসিলাতে ওই জেনারেশনের জায়গায় আমি কয়জন নারী রাজনীতিবিদকে পেয়েছি যারা আসলে আমাকে আপলিফট করবে, যে নাজিফা তুমি তো ভালো কাজ করছো, আমি দেখছি, আসো এই প্রোগ্রামটা জয়েন করো। কারণ আমাদের মাইন্ডসেটটা ওভাবে কাজ করে। তো মানে আপনি খুঁজবেন আপনার ছোট ভাই, এটা যদি আমি রাজনীতির ক্ষেত্রে বলি, কারণ এটা আমাদের সাইকোলজিক্যাল বিষয়, এটা আমাদের কাজ করে। এবং আরেকটা বিষয় যেটা সমস্যা, সেটা হচ্ছে আমরা আসলে বৈষম্য নিরসনের কথা বলছি, কিন্তু এই যে আমাদের এই রাজনৈতিক কাঠামো বলেন, এটা তো দিন শেষে একটা পুরুষতান্ত্রিক কাঠামো। তো আমাদের এত বছরের রাজনৈতিক কিন্তু আপনারা ইতিহাসে এত বড় একটা কাঠামো ভেঙে ফেললেন, এই পুরুষতান্ত্রিক কাঠামোটা হ্যাঁ, ভাঙতে পারছেন না কেন? আমি সেই জায়গাতেই আসছি। এটা আসলে ব্যক্তিগত কোনো উদ্যোগের বিষয় না। ইটস নট অ্যাবাউট
পার্সোনাল অ্যাটেম্পট। এটা আসলে আসতে হয় রাষ্ট্রীয় যে পলিসি মেকিংয়ের জায়গা সেখান থেকে, রাজনৈতিক দলগুলোর যে পলিসি মেকিংয়ের জায়গা সেখান থেকে। আমি ব্যক্তিগত উদ্যোগে ওই প্রচেষ্টা আমার ছিল বলেই তো আমি এখানে এক্সিস্ট করছি, আমি সেই ফাইটটা করতে পেরেছি। এটা আমার পার্সোনাল ইন্সপিরেশনের জায়গা, কিন্তু সেটা যদি রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে, যে রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সেটাকে আসলে গ্র্যাব না করা হয়, সেটাকে আসলে আপলিফট না করা হয়, তাহলে আসলে এই যেই আপনি যেটা বলছেন যে নারীদের যে শুধু টোকেন হিসেবে যে প্রেজেন্স, সেটার বাইরে গিয়ে সে তার জেন্ডার নিউট্রালের হয়ে তার আসলে পলিসি মেকিংয়ের জায়গাতেও তার যেই রোল প্লে করার কথা সেটা সে করতে পারবে। এবং এক্ষেত্রে আমি বলবো যে শুধু পুরুষতান্ত্রিক কাঠামো শুধু না পুরুষরা ধারণ করে এরকম না, আমাদের নারীরাও অনেক ক্ষেত্রে এই ধারণা পোষণ করে যে ওকে আমি সাইডে থাকলাম, আমার আসলে এত কিছু বোঝার দরকার নেই, আমি এখানে আসি, আমি এতেই খুশি। কিন্তু ওই যে নিজের ক্যাপাবিলিটির জায়গা থেকে আসলে ওইখানে একটা জায়গাতে নিজেকে তুলে ধরার যে জায়গাটা, যে না আমি এখানে এই জায়গাটা হোল্ড করছি আসলে আমার ক্যাপাবিলিটির জায়গা থেকে, ইটস নট দ্যাট আমি একজন নারী, আমার এখানে আমি কোটার ভিত্তিতে আমরা এখানে আছি। আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থানের সময়ও আমাদের যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, আমাদের যে নারী কোটা, সেখানেও কিন্তু আমরা গিয়ে এই জায়গাটা বলি নাই যে আমাদের নারী কোটাটা লাগবে, আমাকে এক্সট্রা সুযোগ সুবিধা দাও। এখন কিন্তু নারী কোটার কোনো বিষয় নাই এই নতুন কোটা সংস্কার নাই। হওয়ার পরের জায়গাটাতে। তো আমি বলবো যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের যারা পুরুষ রাজনীতিবিদরা আছেন এবং পুরুষতান্ত্রিক কাঠামোতে বিশ্বাস করা যে সকল নারীরা আছেন, আমি তাদেরকে বলবো, বিশেষ করে পুরুষদেরকে বলবো যে আপনারা তো প্রশ্ন করেন নারীরা কোথায় গেল, কিন্তু আপনারা কি আসলে আপনাদের ওই রাজনৈতিক দলের জায়গা থেকে সেই পলিসিগুলো মেক করেন কিনা যেখানে আসলে একটা নারী থ্রেটেন ফিল করে না? আপনারা কি এই পর্যন্ত জেন্ডার নিউট্রাল পলিসি মেক করতে পেরেছেন কিনা রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে? নারীরা নিরাপত্তা বোধ করে না। এটা হোক একটা আমার দেশের যে পরিস্থিতিতে, আমি বলবো যে একজন সংগঠক হিসেবে গতকালকেও আমি একটা প্রোগ্রাম করেছি, দেশের নারীদের যে নিরাপত্তা সেটা জোরদার করা হচ্ছে না। আপনি দেখেন একজন নারী ফুটবলার, তারা খেলতে গিয়েছে, তাদেরকে কীরকমভাবে তাদের খেলাটা পণ্ড করে দেওয়া হলো, তারপর তাদের ওইখানে তারা খেলতে পারবে না, তাদেরকে রেপ থ্রেট দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বুলি করা হচ্ছে। যেখানে একটা নারী ফুটবলাররা বিদেশে গিয়ে বা দেশের বাইরে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করছে, তারা সাফ জয়ী হচ্ছে, তারা বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের পুরস্কারগুলো বাগিয়ে আনছে, সেই জায়গা থেকে নারীদেরকে এরকম থ্রেটের মধ্যে পড়তে হয়। এটা তো শুধু রাজনীতির বিষয় না, এটা ক্রীড়া অঙ্গন বলেন, ব্যবসায়ী অঙ্গন বলেন, এই সবগুলো জায়গা আসলে ইন্টারকানেক্টেড। তো আমরা কি ওই পরিবেশটা তৈরি করেছি? আমরা দেখি যে এরকম একটা ঘটনা ঘটে, তারপর আমরা রিঅ্যাকশনারি প্রোগ্রাম করি, রাষ্ট্রীয় জায়গা থেকে বলা হয়েছে হ্যাঁ নারীরা ওইখানে গিয়ে আবার ফুটবল খেলতে পারবে, ওই প্রোগ্রাম আবার নেওয়ার ব্যবস্থা করো। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এরকম ঘটনা যাতে না ঘটে, নারীরা যাতে এরকম আনসেফ ফিল না করে, সেই জন্য কি আমার কাঠামোটা প্রস্তুত করা হয়েছে কিনা। তো আমি বলবো যে রাষ্ট্রীয় জায়গা থেকে আমাদের যেই মন্ত্রণালয়গুলো আছে, ক্রীড়া মন্ত্রণালয়, তারপর নারী ও শিশু মন্ত্রণালয় এবং রাজনৈতিক দলগুলো, রাষ্ট্রীয় যে সকল পলিসি মেক করা হয়, আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আপনারা জেন্ডার নিউট্রাল পলিসি মেক করেন এবং আমরা রিঅ্যাকশনারি কাজের মধ্যে দিয়ে যেতে চাই না। ঘটনা ঘটার আগেই যাতে স্টেপ নেওয়া হয় এবং নারী অনিরাপদ বোধ করে এরকম ঘটনাগুলো যাতে আমরা এড়িয়ে যেতে পারি। ধন্যবাদ। মানে আপনার ফোকাসটা হচ্ছে মাচমোর আমাদের ইনস্টিটিউশন বা রাষ্ট্রীয় বা পলিটিক্যাল সব জায়গা থেকে এক ধরনের এই জায়গাটা স্পেশালি ফোকাস করে ইন্টারভেন করাটা দরকার। আমি উমামাকে বলবো, মানে উমামা অফকোর্স আপনিও হয়তো নারী প্রসঙ্গে বলবেন, কারণ আমরা দেখেছি যে খুব অল্প সংখ্যক নারীর মধ্যে আপনি এগিয়ে এসেছেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কিন্তু সোচ্চারভাবে কথা বলছেন। বাট তার আগে আপনি হয়তো যেটা মুশফিক বললেন, কিছুটা হয়তো ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ইন্ডিকেশনও দেওয়া হয়েছে যে যেহেতু আপনি নিজে বৈষম্য বিরোধী এই ফোরামের একজন মুখপাত্র, বৈষম্য বিরোধী ফোরাম থেকে এটা একটু ঢাকা সেন্ট্রিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রিক একটা ব্যাপার আছে, এখানে ইনক্লুসিভনেস কম। প্রাইভেট ইউনিভার্সিটিকে যখন তাদেরকে জীবন দরকার ছিল, তাদেরকে সামনে আগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাদেরকে কোনো কিছুতে রাখা হচ্ছে না। আপনি কি এটা এগ্রি করেন, বা যদি চ্যালেঞ্জ থাকে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি? ধন্যবাদ। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রসঙ্গটা, এখানে বাংলাদেশে কিন্তু ঐতিহাসিকভাবে অনেকগুলো একটা যে কোনো রাজনীতির আসলে একটা ধারা থাকে। এখন
বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা স্পেসিফিক্যালি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, তাদের কিন্তু একটা চর্চা থাকে। দেখা যায় তারা একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট কিছুটা পেয়ে আসে এবং তাদের সিনিয়র জুনিয়র মানে সিনিয়ররা অনেকেই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে থাকে। একই সাথে তাদের একটা 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 লিঙ্কেজ থাকে, যেটার মাধ্যমে কিন্তু আমাদের একটা যোগাযোগ ঘটে এই পলিটিক্যাল গ্রুপগুলোর সাথে। নট নেসেসারিলি পলিটিক্যাল অর্গানাইজেশন, মানে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনও আছে যার সাথে আসলে আমাদের পরিচয় ঘটার সুযোগ হয়। এখন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর যে ফর্মে আসলে গঠিত হয়েছে, এদের গঠন প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা ডিপলিটিজাইজেশনের একটা প্রসেস এখানের আছে। এখন মানে ব্যাখ্যা করলে একই সাথে এটা একটা প্রসেসগতভাবেও ব্যাখ্যা করা যায়, একই সাথে এটা উদ্যোগগতভাবেও ব্যাখ্যা করা যায়। যেটা হয়েছে আপনার প্রসেসের মধ্য দিয়েই কিন্তু একটা বড় অংশ ঝরে পড়েছে, বা বড় অংশের শিক্ষার্থীরাই কিন্তু পুরো বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ার থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেমন একটু আগে যেটা মুশফিক বলল, যেভাবে করে ক্লাস পরীক্ষাগুলো আসলে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলি, সেখানে কিন্তু ক্লাস শুরু হতে হতে প্রায় সেপ্টেম্বর হয়ে যায় এবং সেপ্টেম্বরের 20 তারিখের পরে কিন্তু টেকনিক্যালি তারা সচল হয়। কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যারা আমাদের বন্ধুবান্ধবরা আছে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি কি আন্দোলন শেষ হতে না হতেই তাদের ক্লাস শুরু করে দিল, অ্যাজ ইফ কিছু হয়ইনি। তো এই যে একাডেমি এবং এখানে যে বিওটিগুলো ছিল, আপনার প্রাইভেট ইউনিভার্সিটির যে বোর্ড অফ ট্রাস্টিস ম্যাক্সিমামই হচ্ছে আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এরপর প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর বলি, বিভিন্ন প্রশাসনিক দফতর, প্রত্যেকটা সবাই কিন্তু চাচ্ছিল যে এখানে যাতে জুলাই অভ্যুত্থানের কোনো স্মৃতি এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যাতে কোনোভাবে আর বহন না করে। এটার একটা প্রচেষ্টা কিন্তু আমরা যখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ডিল করতে গিয়েছি তখন আমরা দেখেছি যে প্রশাসনিকভাবে এটা একটা প্রচেষ্টা ছিল যাতে জুলাই অভ্যুত্থানটাকে তারা নানানভাবে এটাকে ভুলিয়ে দিতে পারে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা সুবিধা হচ্ছে, যেহেতু এটা একটা ওপেন জায়গা, তো নানান ধরনের ডিসকাশন এখানে হওয়ার সুযোগ হয়। তো এটা আমি একটা ফরমেশন দেখেছি যে স্টুডেন্টদের এনগেজ না, করার। সেটা বললাম, কিন্তু আপনাদেরকে দায়িত্ব ছিল না যে হ্যাঁ, ওনাদেরকে এটা ইনপুট করা? আমি যখন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে আসি, তখন আগে থেকেই তো আমার নাজিফা আপু বলি বা অন্যান্য যারা আছে সবার সাথে কিন্তু আমাদের পরিচয় ছিল। তো সকল পক্ষের সাথে বসে আমরা কিন্তু এখানে একটা কথা বলার চেষ্টা করি বা সবাইকে অন্তত এনগেজ করা, সবাইকে সামনে নিয়ে আসা, সবাইকে সাথে নিয়ে আসার একটা চেষ্টা ছিল। তবে এখানে যেটা আমরা খেয়াল করেছি ধীরে ধীরে ঘটেছে, প্রথমেই একদম আগস্টের শুরুর দিকেই যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সেপারেট হয়ে গেছে, এটার একটা ফলাফল কিন্তু আমরা পরবর্তীতে ভোগ করি। যখন আমরা আহ্বায়ক কমিটি আসে অক্টোবরের 22 তারিখে, এটার পরে কিন্তু প্রায় 2 মাস অলরেডি চলে গেছে, আগস্ট মাস সেপ্টেম্বর মাস চলে গেছে, প্রায় 3 মাস। তো ওই সময়ে যখন আমরা দায়িত্বটা নিয়ে কাজ করতে যাই, তখন দেখি যে একটা বড় ধরনের ডিস্টেন্স কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং যে মানে কিছু গ্রুপ হচ্ছে ধরে ধরে আমাদের নিজেরা গিয়ে কথা বলতে হচ্ছে, আবার কিছু গ্রুপ নিজেরাই আমাদের সাথে এসে কথা বলছে। কিন্তু বড় অংশের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু অলরেডি সেপারেটেড হয়ে গেছে। এটা কিন্তু আগস্ট মাসের একদম ফার্স্ট দিকেই ঘটেছে, যখন আসলে আমাদের কোনো ভূমিকা বা রাখার আসলে সুযোগ ছিল না। সত্যি কথা বলতে এখানে গত জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থানটা হয়েছে, এটা তো আসলে কি বলা যায়, সকল ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটি বলি, পাবলিক ইউনিভার্সিটি বলি, স্কুল কলেজের বাচ্চারা, স্কুলের বাচ্চাদের কিন্তু আমরা দেখেছি যে তারা বাসায় মিথ্যা কথা বলে বের হয়ে ওরা মিছিলে আসতো। তো এই যে ট্রেন্ডটা শুরু হয়েছিল, এটা কিন্তু সকলেই নিজের জায়গা থেকে নিজের দেশকে ভালোবেসে যে এই ধরনের একটা ফ্যাসিস্ট রেজিম আমি আসলে আমার দেশে থাকতে দিব না, ওই জায়গা থেকে কিন্তু সবাই একত্রে হচ্ছে রাস্তায় নেমে আসে। তো এখানে আলাদা করে বিভাজিত করার আসলে কোনো সুযোগ নেই। তবে যখনই আসলে ক্ষমতার প্রশ্ন আসে, ক্ষমতার প্রশ্ন ইটসেলফ সে মাইনাস করে ফেলে। ক্ষমতার সমস্যাটা হচ্ছে সে আসলে একটা বিশাল জনগোষ্ঠীকে আসলে প্রান্তিক করে ফেলে। অন্তত বাংলাদেশের ক্ষমতা কাঠামোগুলো যেভাবে করে এখনো পর্যন্ত বিন্যস্ত, এটা আসলে মানুষকে আদারাইজ করতে বাধ্য। এবং এই প্রসেসটা আমার মনে হয় যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে একদম ফার্স্ট হাফেই কিন্তু আমরা এটা প্রত্যক্ষ করেছি, যার কারণে আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশই কিন্তু এই পুরো প্রসেসের মধ্যে থেকে মাইনাস হয়ে গেছে। তবে আমি যেটা বিশ্বাস করি যে এখানে জুলাই অভ্যুত্থানটাকে যদি আমাদের আপহোল্ড করতে হয়, তাহলে কিন্তু আমাদের সবারই নিজের জায়গা থেকে আসলে ভূমিকা পালন করার সুযোগ আছে। এবং এটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একার বিষয় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়তো একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে তারা সামনে এসেছে, কিন্তু আমাদের যারা অন্যান্য শিক্ষার্থীরা আছে, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে তারা অভ্যুত্থান নিয়ে নানান ধরনের পাঠচক্র করছে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে। বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ মানে
মানে একটা সুযোগ থাকে, তো সবাই কিন্তু নিজের জায়গা থেকে যদি নিজের দেশটা আমি কেমন চাই ওটা তো অবশ্যই আমার এজেন্সি, মানে এই আমার দৃষ্টিভঙ্গিটা আমি আসলে আরেকজনের মধ্য দিয়ে পারসিভ করতে পারি না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সকল শিক্ষার্থীরই কিন্তু সুযোগ আছে আমি আমার দেশকে কিভাবে ভাবি, আমার দেশ নিয়ে আমার ভাবনা কি এটা দেশের সামনে তুলে ধরার। এবং আমি মনে করি না যে কোনোভাবে পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি স্টেক আলাদা করে এই বিষয়টাকে আমি কি বলা যায় অভ্যুত্থানটা কোনোভাবেই আমি ছোট করতে পারি, এটাই আর কি। ধন্যবাদ উমামা। আমি এ পর্যায়ে সাইদ আব্দুল্লার কাছে যাচ্ছি। সাইদ, আপনি কিন্তু শুনলেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার বাইরে যারা আন্দোলন করেছিল তাদের বক্তব্য শুনলেন। তা আপনার কাছে কি মনে হয় যে যে ইস্যুগুলো এসছে, একটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার একটা গ্যাপ, এবং কিছুটা হলেও বৈষম্যর একটা ব্যাপার চলে এসছে ইউনিভার্সিটি মানে নারী পুরুষের মধ্যে, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, কারণ আপনার নিজে একজন রাজনৈতিক বিশ্লেষকও? আচ্ছা, যে কথাগুলো এসেছে আমি প্রত্যেকটা কথার সাথে একমত পোষণ করছি। আমার কাছে মনে হয় তারা নিজেরাই একটু হালকাভাবে বলেছে, আরও শক্তভাবে বলা উচিত ছিল। কারণ আন্দোলনটা যে প্ল্যাটফর্মের পর গড়ে উঠেছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য, এই পয়েন্টে যদি একমত থাকতে হয়, এই জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতি রীতিমতো ইনজাস্টিস করা হয়েছে। আমি খোলামেলাভাবে কথা বলতে সবসময় পছন্দ করি। সো কেন আমি এই কথাটা বলি, এটা বলে রাখাটা খুব ভালো। 2018 সালেও কোটা সংস্কার আন্দোলনে আমি তখনও ফিল্ড লেভেলে পার্টিসিপেট করেছি। এই আন্দোলন দেখলাম 18-র সাথে 24-এর গুণগত যে পার্থক্যটা ছিল, 18তেও কিন্তু মোটামুটি একজন অভিমানী কন্যার মতো চিল্লাপাল্লা করে বলেই দিয়েছিল যে ঠিক আছে কোটা বন্ধ করে দিলাম। সো ওইটা তো আসলে মন থেকে দেয় নাই, ব্যাপারটা এমন ছিল ঠিক আছে এরা অনেক ডিস্টার্ব করছে, চিল্লাপাল্লা করছে, অভিমানী কোনো এক কন্যার মতো সে চিল্লাপাল্লা করে বলল যে ঠিক আছে আপাতত এই সেটেলমেন্টে যেতে থাকবে। ওই জায়গাটা আলটিমেটলি দেশের একটা ফ্যাসিবাদী রেজিম তো ততদিনে গড়ে উঠেছে, সেই স্ট্রাকচারটাকে কেন চেঞ্জ করতে পারে নাই, আর 24 কেন পারলো এই গুণগত পার্থক্যটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং নারীরা তারা যে কন্ট্রিবিউশনটা রেখেছে এটাই মূলত পার্থক্যটা তৈরি করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নিজের বিশ্ববিদ্যালয়, ধরেন আমার বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে এসেছে তাদের একেবারে প্রাথমিক অ্যাসপিরেশনটা কি ছিল, যে তারা আসলে সরকারি চাকরিতে ঢুকতে চায়, সেই জায়গায় যদি এত সংখ্যক কোটা থাকে সেই রাস্তাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। প্রধান দাবি তাদের সরকার পতন ছিল না ফ্রম ডে ওয়ান, যেটা ছিল সেটা হলো তারা চাকরি করতে চায়। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তারা কি চাকরির পরীক্ষা দেয়? এই সরকারি চাকরির পরীক্ষা তারা দেয় না। তার মানে আজকাল কেউ কেউ দিচ্ছে, খুবই অল্প, ওইটাকে আসলে ধর্তব্য বলে আমি মনে করি না। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রথম যে কজে রাস্তায় নেমেছিল সেই কজটা কিন্তু তাদের ব্যক্তিগত একটা জায়গাটাও ছিল, চাওয়া পাওয়ার জায়গাটা ছিল। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা 17 তারিখের পরে 18 তারিখ তারা যদি রাজপথে না নেমে আসতো, এই আন্দোলন বোধ করি 2018 সালের আন্দোলনের মতোই দিন শেষে কোটা আন্দোলনেই সীমাবদ্ধ হয়ে যেতে পারত। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কোনো পার্সোনাল স্টেক ছিল না যে আমরা এই করতে চাই, ব্যাপারটা এরকম না। তারা স্রেফ রাস্তায় নেমেছে যখন গুলি করে মানুষ মারা শুরু করে দিয়েছে এবং দেশের তরুণদেরকে গুলি করে মারছে এই রেজিম এতটা অটোক্রেটিক হয়ে গেছে, এই ধারণার বিরুদ্ধেই তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গেছে। ওই বসুন্ধরা এলাকায়, রামপুরা বনশ্রী এলাকায় 18 তারিখে যে পরিমাণ বিধ্বংসী যুদ্ধের ময়দানে সরাসরি নেমে গেছে, এই ব্যাপারটা ছিল অকল্পনীয় একটা ঘটনা। এবং আপনি যদি হিসাব করেন কালেকটিভলি দেখলেও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি শহীদ হয়েছে, অনেক বেশি। এর কারণটা হলো তারা কিন্তু এই ঝুঁকিটা নিয়েছে তাদের কোনো ব্যক্তি স্বার্থকে দূরে রেখে। কিন্তু যে মুহূর্তে রাজনীতিটা গোছানো শুরু হয়েছে, এই যে এত মানুষের অ্যাসপিরেশন ছিল তাদেরকে আস্তে করে সাইড করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। ইনফ্যাক্ট উমামা যে কথাটা বলছিল এটা খুবই যুক্তিসঙ্গত কথা, যে পরিবেশটাই এমন যে তুমি আসছো একই বিল্ডিংয়ে, এক ক্লাস থেকে ল্যাবে যাবা, ল্যাব থেকে পরীক্ষা দিবা, নিচে যাবা, তোমার কাজ শেষ, তুমি রাজনীতি নিয়ে কথা বলার কে? ইনফ্যাক্ট অনেক পলিসিগত আলাপ আলোচনা যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হয়, আমি তো অনেক জায়গায় গেস্ট হিসেবে গিয়েছি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলোতে গিয়েছি আমি সবসময় বলেছি বিভিন্ন পলিসি ডায়ালগ, পলিটিক্যাল ইস্যু নিয়ে ওই জায়গায় তো সরগরম ডিবেট হওয়া উচিত।
পিয়ার যেটা আছে, মানে এই রিপ্রেজেন্টেশনটা পার্লামেন্টে এই যে সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে এটা থাকবে কি থাকবে না, এই ডিবেটগুলো কেন শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির অডিটোরিয়ামগুলোতে হবে? এটা তো নর্থ সাউথে হতে পারে, ব্র্যাকে হতে পারে, ইস্ট ওয়েস্টে হতে পারে, এশিয়া প্যাসিফিকে হতেই পারে। সো তাহলে কিন্তু কালেকটিভ পলিটিক্যাল অ্যাসপিরেশন তাদের জায়গা থেকেও আসে। এবং নারীদের যে ব্যাপারটা, একটা আন্দোলন আমার মনে হয় তখনই সফল হয় যখন সমাজের সবাই একইভাবে আন্দোলনটাকে ওন করে। আমার মনে হয় কেউ যদি শুধুমাত্র বলে নারীদেরও তো এই আন্দোলনে অংশগ্রহণ ছিল, এই কথাটা বরং নারীদের প্রতি ইনজাস্টিস করা। নারীদের অংশগ্রহণ ছিল ব্যাপারটা এটা না, বরং নারীরা একেবারে মেজর একটা রোল প্লে করেছে, কোনো অংশেই সেটা পুরুষদের চেয়ে কম নয়। নারীরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যখন আবাসিক হল থেকে তাড়ানো হয় সেটা লিড দিয়েছে নারীরা। এবং নারীরা যখন হল থেকে প্রথম তাড়িয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করলো, সবাই অটোমেটিক্যালি একটা জোশ পেয়ে গেল, তাহলে তো আমরাও পারি। এবং এই কাজগুলো যে কি ধরনের ইন্সপিরেশন জুগিয়েছে ওই টাইমে, এটা কিন্তু বর্তমান টাইমে আমরা কথা বললেও বুঝতে পারবো না যদি না আমরা ওই জুলাই মাসে ব্যাক করি। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন তাহলে ওরা জায়গা পাচ্ছে না কেন, নাকি ওদেরকে জায়গা দেওয়া হচ্ছে না? আমার কাছে মনে হয় সংকটের জায়গাটা দুই জায়গা থেকেই আছে। অনেকেই এই জায়গায় রাজনীতির মাঠটা গোছানোর জন্য অনেক টিপিক্যাল ধ্যান ধারণার ভেতরে চলে গেছে, যে ঠিক আছে সে তো নারী, একটু আদারিং করা যায়, প্রাইভেট ইউনিভার্সিটি একটু আদারিং করা যায়। এই মনোভাবটা দূর করাটা উচিত। এবং এই ব্যাপারটা আমার মনে হয় যে এই ধারণাটা তখনই বদলাবে। সংবিধান রিফরমেশন কমিটি যেটা আছে, ওই জায়গায় চমৎকার একটা প্রস্তাব আছে যে পার্লামেন্টে তরুণদেরও তারা রিপ্রেজেন্টেশন চায়। এই জায়গাগুলোকে যদি সত্যিকার অর্থেই এক্সিকিউট করা যায়, তখন কিন্তু মানুষ চিন্তা করবে তাদের ভোটও ম্যাটার করে। যখন এটা ম্যাটার করবে, এটা বিশাল সংখ্যাকে তখন আর ইগনোর করে রাখাটা যাবে না। এবং আরেকটা ব্যাপার হলো নিজেদের অ্যাসপিরেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে অনেক জায়গায় সবাই সবাইকে শিখিয়ে দিবে, ব্যাপারটা এইরকমও না। কিছু কিছু জায়গায় বাংলাদেশ তো আসলে এমন দেশ, আপনি যদি চুপচাপ থাকেন কেউ এসে আপনার অধিকারটা আদায় করে দিবে না। বরং আমি এক্সপেক্ট করি, ছোট ভাই যে কথাটা বলল, তারা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দাবি করা উচিত যে আমার এই জায়গায় এত বড় স্টেক ছিল, এখন কেন আমাকে আদারিংটা করছেন। সো দুইটা জায়গা থেকেই আমার মনে হয় যে কথা বলাটা অত্যন্ত জরুরি। না, ধন্যবাদ। আমার কাছে মনে হয় এই প্রসঙ্গটা খুব ভালো করে এনেছেন, যে আসলে দাবিটা আদায় করে নিতে হবে। এত বড় যদি আমরা এত বড় একটা স্বৈরাচারকে ওনারা যদি, কথা এইটাই, হাসিনাকে যদি ভয় পাইয়ে দিতে পারে, তাহলে অন্য যারা তাদেরকে আদারিং করছে তাদের চোখে চোখ রেখে কথা বলাটা উচিত, এবং অন্যান্যদের উচিত সেই জায়গাটাকে অ্যাকোমোডেট করার জন্য সচেষ্ট হওয়া। জি, আসলে আমরা প্রথম পর্ব শেষ করলাম, বাট আমার কাছে মনে হয় বেশ কিছু আলোচনা আছে। একটু সবাইকে রিকোয়েস্ট করবো একটু সংক্ষেপে রেসপন্স করার জন্য। একটা ইস্যু নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রায়ই দেখা যাচ্ছে যে তরুণরা যখন পলিটিক্যাল এঙ্গেজমেন্টে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের ন্যারেটিভটা বেশ কিছুটা অতীতমুখী। আমি যদি একটু ভেঙেই বলি, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ৭২-এর সংবিধান বা এইসব ব্যাপারগুলো নিয়ে, মুজিববাদ, এই ব্যাপারগুলো নিয়ে তারা কথা বলছে। অফকোর্স কথা তো তারা বলতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে যে ইস্যুগুলো আছে, ভবিষ্যতে আমরা যেভাবে একটা বড়, যেরকম আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা যেটাতে আসলে শুরুই হয়েছিল, চাকরির সমস্যা। আমাদের যে যত লাখ লাখ গ্র্যাজুয়েট বার হচ্ছে, তাদের চাকরি নাই। কিন্তু আমি কিন্তু তরুণদেরকে বা ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, ওনাদেরকে এই ফিউচারিস্টিক ইস্যুগুলো নিয়ে কথা বলতে কম দেখছি। তো আমি সবার কাছে এই প্রশ্নটা করব যে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে যারা রাজনীতি করে তাদের তো তাদের একটা বয়সের একটা শেষ পর্যায়ে এসছে, তারা হয়তো নিজেদের আখের গুছাবে, কিন্তু তরুণদের তো সারা ভবিষ্যৎ পড়ে আছে। এই রাষ্ট্র কিভাবে চলবে, এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় স্টেক আসলে তরুণদের। তো সেই ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি কি আসলে তরুণরা ওই ব্যাপারে চিন্তা করছে? প্রথমে হয়তো মাসুদ রানা, আপনি সংক্ষেপে বলতে পারেন আপনার দৃষ্টিভঙ্গিটা, মানে অতীত থেকে কি আমরা ভবিষ্যতের দিকে তাকানোর সময় এসছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি একটা জিনিস বিশ্বাস করি, অতীত নিয়ে কথা হওয়াটা খুবই জরুরি। কারণ সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, দেখেন, আপনার ৭১ পরবর্তী সময়ে ঠিক একদম আপনি যদি খেয়াল করেন, এই যে মানে আমাদের বাংলাদেশের সমস্যাটা হচ্ছে যে ৭১ পূর্ববর্তী শেখ মুজিব তার মুক্তিযুদ্ধের অবদান বা বাংলাদেশ নামক রাষ্ট্রের অবদানের জন্য তার ভূমিকা অনস্বীকার্য, কিন্তু তার জীবনের রাজনৈতিক ভুল বা তার জীবনের কন্ট্রোভার্সাল যে কাজগুলা বা বাদগুলা যেগুলাই আছে না কেন, সেই জিনিসগুলোকে এত ওপেন স্পেসে বা মানে একটা প্রজন্মের পর প্রজন্ম তারা কথাগুলো বলতে পারেনি।
এবং সেই বলতে না পারার পরবর্তী সময়ে এসে তাকে নিয়ে যখনই অল্প হলেও কথা বলতে যাওয়া হয়েছে, সেইটাকে কি করা হয়েছে? দেখেন, আমি বাকশাল নিয়ে যদি কথা বলি তাহলে সেটাকে ইমিউনিটি দেওয়া হবে মুক্তিযুদ্ধর চেতনা দিয়ে। তো এই জায়গা থেকে তরুণরা বা এই প্রজন্ম অনেক দিন পরে একটা ফাঁকা স্পেস পাইছে। তো রাজনৈতিক না, যে বোঝাপড়াটা ক্লিয়ার হওয়াটাও অনেক বেশি হ্যাঁ, কিন্তু জরুরি। আমি কি সেই চক্রেই থাকবো নাকি আমাকে না, ভবিষ্যতে এই 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 জিনিসগুলো আপনি যখন মুজিববাদ নিয়ে কথা বলবেন, আপনি যখন বাকশাল নিয়ে কথা বলবেন, তখন এই মেসেজটা শুধুমাত্র আওয়ামী লীগ বা ওই নির্দিষ্ট কেন্দ্রিক মানুষগুলোর জন্য যাচ্ছে না। এই রকম হয়ে যাওয়ার যেরকম প্রবণতা, যেমন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নিজে থেকেই বলে যে আমরা 24-এর ঝান্ডাবাহী, আমরাই সব, আমরা এই আদর্শকে নিয়েই সামনে আগাবো এবং আমাদের বাইরে যা হবে সেইগুলো হচ্ছে হারাম, এই যে ন্যারেটিভটা, এই যখন আপনি মুজিববাদ নিয়ে কথা বলছেন, বাকশাল নিয়ে কথা বলছেন, তখন আলটিমেটলি এই ন্যারেটিভটাও যেন বিল্ড আপ না হয়, এটাও কিন্তু একটা সুযোগ। আমার মনে হয় এই অতীতমুখী কিছু কথাবার্তা আলটিমেটলি ভবিষ্যৎকেই আরও বেশি সিকিউর করবে রাজনৈতিক প্রশ্ন। ওকে, ধন্যবাদ। মুশফিক, আপনি কি এই ব্যাপারে কোনো মতামত আছে? ধন্যবাদ। আমরা আন্দোলনের সময় থেকে একটা শব্দ খুব বেশি শুনে আসছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? যে আমাদের জনগণরা প্রজা থাকবে, নাকি আমাদের ক্ষমতা উল্টো জনগণের কাছে জবাবদিহিতা করবে? তো আমাদের এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, যেটার জন্য আমরা আন্দোলন করেছিলাম, সেই দিকে আমরা মানে আপনি যথার্থই বলেছেন যে আমরা এখনও অনেকটা অতীতমুখী রয়ে গেছি। আমাদের আসলে আরও সামনের দিকে বেশি ভাবা উচিত। কারণ দেখা যায় যে এখানে একটা সমস্যা কি, আমাদের যখন গণঅভ্যুত্থানটা হলো, পূর্ববর্তী সব গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল, একটা অর্গানাইজড ওয়েতে ছিল, কিন্তু আমরা এমন একটা জায়গায় পেয়েছি যে জায়গাটায় আসলে আমাদের সামনে কি আমরা কিছু জানতাম না। আমরা 4 তারিখে জানতাম না আমরা 5 তারিখ কী করব, 5 তারিখে জানতাম না আমরা 6 তারিখ কী হবে। তো ওই জায়গা থেকে আসলে আমাদের কিছুটা সময় লেগেছে, সবগুলো রাষ্ট্রের কিছুটা সময় লেগেছে সবগুলো গুছিয়ে না। তবে আমি আশাবাদী যে আমরা সামনে ভালো করব। ধন্যবাদ। নাজিফা, এই ব্যাপারে কিছু বলবেন? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই যে মুজিববাদ কিংবা সংবিধান সংক্রান্ত যে আলাপ, সে আলাপগুলো জরুরি, কিন্তু যে আলাপটা জরুরি না সেটা আমি মনে করি যে আমাদের আসলে রাজনৈতিক মোড়ক নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, যে আমাদের আসলে এক্সিকিউশনের উপরে যতটা না আমাদের ঝোঁক থাকে, যে আমার এখন প্রাইমারি সমস্যা হচ্ছে যে দেশের মূল্যস্ফীতি হচ্ছে। আমার কৃষকের যেই স্টোরেজে সে আলু রাখে, আমরা ছবিতে দেখেছি সে যে রাস্তায় শুয়ে কান্নাকাটি করছে যে তার স্টোরেজে ওই আলু রাখার যে ভাড়া, সেটা গত বছর যা ছিল এবছর সেটা দ্বিগুণ করা হয়েছে। আমরা শুনেছি যে টিসিবিতে কার্ড দিয়ে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য কেনেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যেগুলো মানুষের বেসিক নিড, যেমন মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, আমরা শুনছি যে গ্রামের দিকে বিভিন্ন জায়গায় ডাকাতির মতো ঘটনা ঘটছে, ঢাকায় মোহাম্মদপুরে নিয়মিত ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে। তো আমার আসলে কনসার্ন কি, একজন দেশের নাগরিক হিসেবে আমার বর্তমানেও তো আমার থাকতে হবে যে আমি নিরাপত্তা চাই, আর আমার যে সকল বেসিক নিড দেশের মানুষজন সেখানে সে স্বস্তি চায়। একজন দেশের নাগরিক হিসেবে সে তার নাগরিক সেবাটা পেতে চায়। তো আমি বলবো যে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, কিন্তু তাহলে সেটাও তো একটু রিঅ্যাক্টিভ হয়ে গেল যে এখন প্রবলেম আছে, আমি শুধু দাম বাড়ছে তখনই আমি কথা বলছি। কিন্তু আমি আসলে ভবিষ্যতে আজ থেকে 20 বছর পরে কিরকম বাংলাদেশ চাই, কিরকম রাষ্ট্র চাই, সেটা নিয়ে কিন্তু আমি তরুণদের খুব একটা কথা বলতে দেখি না। আমার মনে হয় একটু পরে আমরা আবার সময় যেহেতু কম। এই জায়গাটাতে যদি বলি তাহলে আমি বলবো যে তরুণদের আসলে 20 বছর পরে কি হবে সেই যে ভাবনাটাও যেরকম জরুরি, একই সাথে আপনি যদি ভবিষ্যতের কথা বলতে চাচ্ছেন, তো যে ফিউচার প্ল্যান আমরা কি করব, আমার কাছে মনে হয় যে অতীতের সাথে বোঝাপড়াটা বর্তমানের সাথে যদি ঠিকঠাক হয়, যে আমাদের এই মুহূর্তে আমরা কিন্তু ভবিষ্যতের কথা বলছি। যেমন আপনি সংবিধান নিয়ে আলোচনা করেছেন, সেই সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে যে গণপরিষদ করে আমরা নতুন সংবিধান প্রণয়নের দিকে যেতে পারি কিনা, এই আলোচনাটা কিন্তু হচ্ছে। এটা ভবিষ্যৎমুখী আলাপ। আমাদের যে সংবিধান, এই সংবিধানে অনেক রকমের বিচ্যুতি রয়েছে, এখানে অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে এবং এটার মধ্যে এমন সকল নীতি রাখা আছে, এমন সব আইনমালা আছে যে যেখানে একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে। যেটা আমি আসলে সংবিধান নিয়ে আলোচনা করতে অনেক সময় চলে যায়, আমাদের সময় কম বলে আমি একটু থামাচ্ছি। আমি উমামার কাছে বলবো এই ব্যাপারটা থেকে আপনি কিছু বলবেন যে আমরা ভবিষ্যতের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে অনেক কিছু থেকে রিয়াকশন করছে বিভিন্ন ইস্যুতে,
কিন্তু একটা ভিশন কিন্তু তারা এবং আমি টু সাম এক্সটেন্ট বলবো যে আমাদের জাতীয় নাগরিক কমিটি আছে যারা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ক্লোজলি কাজ করছেন, অনেকেই হয়তো কমন মেম্বারও আছেন, তো সেই জায়গাটাতে আপনার কি কি দৃষ্টিভঙ্গি? যেটা আমার নিজের একটা অবজারভেশন ছিল যে আগস্ট মাস পরবর্তী সময়ে আমরা যেভাবে করে এক্সপেক্ট করেছিলাম যে সবাই আসলে রিফর্মের আলাপে ঢুকে যাবে, তো প্রাথমিকভাবে কিন্তু সবাই রিফর্মের কথাই বলছিল, কিন্তু সময় যেতে যেতে আমার যেটা আমি যেটা খেয়াল করলাম এখানে আসলে মানে ফিউচারের কথা হচ্ছে না বিষয়টা তা না, এখানে মূল সমস্যাটা হয়ে গেছে এখানে যে পলিটিক্সটা করার চেষ্টা করা হচ্ছে সেটা মূলত কালচারাল পলিটিক্স, এবং কালচারাল পলিটিক্স ইটসেলফ সে ডিভাইডেশন ক্রিয়েট করে। এবং আমরা গত 15 বছরে কিন্তু শেখ হাসিনাকে দেখেছি সে আসলে কালচারাল পলিটিক্সের নাম করে বিভিন্ন পক্ষকে আসলে ডিভাইডেড করে রাখে, ফেসবুকে দিনরাত এরা কার্য করে, এবং দিন শেষে শেখ হাসিনা দিন শেষে লাভের গুড়টা তার পকেটে ভরতো। এটাই কিন্তু গত 15 বছরে একটা আমরা যদি এখানকার পলিটিক্যাল গোষ্ঠীগুলোর মধ্যকার কার্যগুলোকে একটু খেয়াল করি তাহলে এটা কিন্তু দিন শেষে এভাবে পরিলক্ষিত হয়, এটা দিন শেষে একটা কালচারাল পলিটিক্স হয়েছে। এবং শেখ হাসিনা যেটা করেছে সে উন্নয়নের রাজনীতি দেখিয়ে যে দেখো এরা সারাদিন নিজেদের মধ্যে ঝগড়া করে আর আমি হচ্ছে বাংলাদেশের সব উন্নয়ন করছি, তার মানে পলিসিগুলো সে সব করছে আর কালচারাল পলিটিক্সগুলো হচ্ছে তার নিচের লোকজন করছে। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি কিন্তু সাধারণ জনগণের মধ্যে ছিল। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমাদের সকলের একটা সুযোগ ছিল যে এখানে আমরা পলিসিগুলো নিয়ে আরও বেশি কথা বলা বা পলিসি ডায়ালগুলোর উপর আরও বেশি ফোকাস করা, কিন্তু আমরা যেটা দেখছি যে যেটা পলিটিক্সের ক্ষেত্রে মেইন স্ট্রিম হয়ে পড়ছে এখানে কালচারাল পলিটিক্সটা, যেটা আমি মনে করি যে এটা দীর্ঘমেয়াদীভাবে একটা বিভক্তি তৈরি করবে। আর দ্বিতীয়ত যে সেই বিভক্তি কিছু থেকে পরিমাণ বের হওয়ার দায়িত্ব তো তরুণদেরও আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে তো আমরা দায়িত্বটা নিয়েছি বা আমি হয়তো আপনার সামনে কথাটা বলছি। এখন সেই জায়গা থেকে ধরেন আমাদের সুযোগটা কি আছে, আমাদের রিসেন্টলি সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের রিফরমেশন কমিটিগুলো হয়েছে সেই রিফরমেশন কমিটিগুলোর রিপোর্ট সাবমিট করেছে, কোনো রিপোর্ট আমাদের ভালো লেগেছে, কোনো রিপোর্ট আমাদের ভালো লাগেনি, এগুলো নিয়ে আমাদের আরও ওপেন এন্ডেড ডিসকাশনে আসলে যাওয়া উচিত। যে আসল কারণ এই যে রিফরমেশন কমিটির যে রিপোর্টগুলো এটার ভিত্তিতেই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট তারা কাজ করবে। এখন আমরা যদি হচ্ছে এই ডিসকাশনগুলোর মধ্যে টেকনিক্যালি ঢুকতেই না পারি, শুধুমাত্র হচ্ছে যে 71 বা যেটা এই আপনার বইমেলার সময়ও হয়েছে শেখ হাসিনার ছবিওয়ালা ডাস্টবিন কেন রাখা হয়েছে, তারপর 52 আছে, 24 আছে, মাঝখানে 71 কেন নেই, এই ধরনের চেতনাবাদী যে রাজনীতি সেই রাজনীতির ডামাডোলে কিন্তু আমাদের যে সংস্কারের আলাপগুলো অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম হওয়ার কথা সেগুলো কিন্তু অনেক বেশি ব্যাক এন্ডে চলে যাচ্ছে। তো আমি মনে করি যে এখানে অবশ্যই সংস্কারের বিষয়ে আমাদের আরও বেশি এই রিপোর্টগুলো নিয়ে আরও খোলামেলা ডিসকাশন হওয়া উচিত। ধন্যবাদ। কালকে আমি একটা দেখলাম যে জাতীয় নাগরিক কমিটি থেকে স্বাস্থ্য সংস্কারের যে একটা প্রপোজাল দেওয়া হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে যে ইয়াংরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি হতে পারে, হয়তো সবাই সব কিছুই হয়তো তারা প্র্যাকটিক্যাল নাও হতে পারে কিন্তু অ্যাটলিস্ট চিন্তাটা শুরু করেছে। তো সাইদ, আপনার কাছে এই ব্যাপারটা কিছু বলবেন? আপনি অতীত বনাম ভবিষ্যৎ। অবশ্যই আমার কাছে মনে হয় বাংলাদেশের যেটা প্রত্যেকজন মানুষ প্রত্যেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে সবার ক্ষোভের জায়গা কি ছিল, টিভি খুললেই দেখতো একজনের আবেগী কান্না, অতীতের আবেগ, কি হয়েছে না হয়েছে, স্বজন হারার বেদনা, এইগুলো শুনতে শুনতে মানুষ ত্যক্ত বিরক্ত। মানুষ এখন যেটা দেখতে চায় ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচটা আছে কিনা। আপনার যদি রাজনীতিতে একটা টোন সেট করতে হয় আমার কাছে মনে হয় যে ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচটা রাখতেই হবে। আপনি শুধুমাত্র রিয়াকশনারি ফোর্স হয়ে থাকলে আপনার প্রোঅ্যাক্টিভনেস দেখাতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা যাচ্ছে কিনা প্রকৃত অর্থে, ডেফিনেটলি এইটা শেখ হাসিনার উন্নয়নের গান না, গান গপ্প না। সো সেই ব্যাপারটা কিভাবে আগানো যায় সেটা আমাদের মনে হয় যে বেশি ফোকাস করা দরকার। ইয়েস, অতীত অনেকভাবেই জরুরি, কারণ আমরা অতীত থেকে যদি শিক্ষা না নিতে পারি, অতীতের বিভিন্ন ভুল ন্যারেটিভকে কাউন্টার না করতে পারি, আমরা অনেক জায়গায় ব্যর্থ হতে পারি। কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হবে। একটা দেশের বয়স 55 বছর হয়ে গেছে, আমাদের দেশের শিক্ষা খাত জঘন্যতম অবস্থায় আছে, চিকিৎসা খাত এটা বলারই অপেক্ষা রাখে না যে বাংলাদেশের চেয়েও পৃথিবীর অনেক গরিব দেশ অনেক ভালো করে ফেলেছে। আমাদের ইকোনমিটা যে অবস্থায় আছে, একটা 55 বছর বয়সী দেশের এই অবস্থা থাকাটা উচিত ছিল না। আমাদের অনেক অ্যাসপিরেশন ছিল, অনেক সম্ভাবনাটা ছিল। সো আমাদের দেশের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি এই তিনটাকে কিভাবে রিফর্ম করে, আমার কর্মসংস্থান একটা বড় ব্যাপার। অবশ্যই এই অর্থনীতির কথা যখন বলছি তার মিনিংটা হলো, দেখেন শেখ হাসিনার প্রতি কেন এই আন্দোলন এইভাবে জোরদার হয়ে গেল।
তার কারণ হলো মানুষ সরকারি চাকরির দিকে এত পাগল প্রায় হয়ে গেল, তার কারণ হলো বেকারত্বের সমস্যাটা বাড়ছিল, অন্য জায়গায় জব সিকিউরিটিটা নাই। এবং বেকারত্বের সমস্যার সমাধান করতেই হবে, তা না হলে এত বড় জনসংখ্যার একটা দেশে আমরা কিন্তু আলটিমেটলি ফেইল করে ফেলবো। সো আমার কাছে যেটা মনে হয়, ফরওয়ার্ড লুকিং অ্যাপ্রোচটা অতীতের যে কোনো কসকসানি বা আবেগ চেতনা এগুলার চেয়ে অনেক বেশি মাত্রায় জরুরি। এবং আমরা যদি ওই অ্যাপ্রোচগুলো গ্রহণ না করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় মানুষ আজকে না হোক 6 মাস পরে, 1 বছর পরে আবার মনে করবে তাহলে এক চেতনা আর এক চেতনাতে রিপ্লেস হয়ে গেছে, যেটা হবে ডিজাস্টারাস। ধন্যবাদ সাইদ। আসলে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আমি সবার থেকে 30 সেকেন্ডে, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের টাইটেল প্রত্যাশা নিয়ে কথা বলেছি, আমরা সংসদ ভবনের সামনে কথা বলছি, আগামী সংসদ যারা হবে তাদের থেকে আসলে কি প্রত্যাশা, আপনারা আসলে কি টাইপের, আমি এখানে আসলে এটা দ্বিকক্ষ নাকি এক কক্ষ হবে সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমরা দেখেছি যে আমাদের সংসদ কিভাবে গত 15-20 বছর ধরে ছিল বা তারও আগে কীরকম ছিল, আপনারা কি চান যেটা এটার একটা গুণগত পরিবর্তন হবে, এখানে আসলে কী নিয়ে আলোচনা হবে? আমি 30 সেকেন্ডের আপনাদের সবার আসলে মতামত চাচ্ছি যে আগামী সংসদ আপনারা কীরকম দেখতে চান। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বাংলাদেশে এই যে সংসদ ভবন দেখা যাচ্ছে, এই জায়গায় যে আলোচনাটা হতো সেটাকে কোনো অবস্থাতেই সংসদীয় আলোচনা বলা যেত না। মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা হতো, আমি সুনিশ্চিতভাবে বলছি অলমোস্ট 50 থেকে 60% মানুষ জানতোই না যে এমপির কাজটা কি। আমি 2-1 এক্স এমপি তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এমপির কাজটা কি, তারা বলবে জনে জনে কালভার্ট বানানো, ব্রিজ বানানো, অমুক বানানো, তমুক বানানো, কিন্তু এই একটাও মেম্বার অফ দ্য পার্লামেন্টের কাজ না। সো তারা জানেই না যে তারা কি করবে। এই কারণে পার্লামেন্টে দেখতাম গান গেয়ে বেড়াচ্ছে, কোনো ক্রিকেটার আসছে, তাদের কোনোই কাজ জানা নাই, শুধুমাত্র আসতে হবে এই জন্য আসছে। আমি চাই জনতার পার্লামেন্ট হোক, পার্লামেন্টেরিয়ানদের আসল কাজটা কি তারা সেটা বুঝুক, এবং তারা যাতে লোকাল গভর্নমেন্টের কাজ নিয়ে টেন্ডারবাজি অমুক তমক না করতে পারে, তাদের অ্যাবসলিউট কাজের ভেতরে ঢুকে যাক এবং তাদের দায়বদ্ধতার জায়গাটা তৈরি হোক। সংসদ সদস্য মানে সে বুঝতে শিখুক সে মানুষের প্রতিনিধি, এবং মানুষের প্রতিনিধি না হয়ে যদি কয়েকটা বিজনেস গ্রুপের প্রতিনিধি হয়, অথবা তারা মনেই করে যে কোনো না কোনো ক্যাপাসিটিতে আমার কিচ্ছু জানাশোনার দরকার নেই, পার্লামেন্টে গিয়ে বসলেই হবে, এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসা উচিত। এবং এই জায়গাটা যদি ঠিক হয়, আমার মনে হয় সামনের দিনের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। অনেক ধন্যবাদ। উমামা, আপনার প্রত্যাশা কি সংসদের কাছে বা সাংসদদের কাছে? সাইদ ভাই যেটা বলছিলেন, আমরা ছোটবেলা থেকেই আসলে দেখে বড় হয়েছি যে সংসদে মূলত যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের নাটক। দেখা যায় নাটক jokes পড়ে, কবিতা পড়ে, গান করে। মমতাজ একবার গানও করেছিল সম্ভবত। মানে এই যে একটা সেলুকাস চলে সংসদে, এই ধরনের সংসদ এবং নেতা নেত্রী বন্দনা। হ্যাঁ, নেতা নেত্রী বন্দনা। আরেকটা যেটা বিষয় আমরা দেখে বড় হয়েছি যে সকল বিজনেস পার্সোনালরা এটা কিভাবে কি হয়ে যায়, 2 দিন পরে এরা সবাই রাজনীতিবিদ হয়ে যায় এবং সংসদগুলো সব তারা কভার করে ফেলে। এবং না, অনেক সময় তো রাজনীতিবিদরাও বিজনেসম্যান হয়ে যায়। হ্যাঁ, দুইটাই হয়েছে, রেসিপ্রোকাল অ্যাকশন। তো আমরা যেটা এক্সপেক্ট করব যে আমাদের তরুণদের মধ্য থেকে পার্টিসিপেশনটা থাকবে, তরুণদের ভয়েসটা সেখানে থাকবে, নারীদের ভয়েসটা খুব স্ট্রং থাকবে। আর তৃতীয়ত, যারা এখানে ব্যবসায়ীমুখী সংসদ না হয়ে যারা অ্যাকচুয়ালি জনগণকে রিপ্রেজেন্ট করে এমন রাজনীতিবিদরা এখানে লড়াই করে উঠে আসতে পারবে, এই ধরনের লেভেল প্লেইং ফিল্ড সংসদে আসার আগে থাকা দরকার রাজনীতির মাঠে। ধন্যবাদ উমামা। নাজিফা? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সংসদে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের আসলে কমিটমেন্ট থাকবে, তারা রেসপন্সিবিলিটি পালন করবে যে আমি জনগণের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে এসেছি, আমার যে এলাকা, আমার যে আসন, সেইখানে মানুষজনের যত প্রয়োজন যেমন করে তিনি সেটা সম্পর্কে ওয়াকিবহল থাকবেন এবং তিনি সেই রেসপন্সিবিলিটি সার্ভ করবেন। এটা প্রধানত চাওয়া। আর দ্বিতীয় চাওয়া হচ্ছে যে এখানে বৈচিত্র্য থাকবে একটা পার্লামেন্টে, সেখানে তরুণদের প্রতিনিধিত্ব থাকবে, আমার দেশের যত রকম বর্গের মানুষজন আছেন তাদেরকে তুলে আনার জন্য যে প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে এই সংসদে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। শুধু আমি কেমন প্রতিনিধি চাই এটা শুধু বিষয় না, আমি চাই যে এই প্রসেসটা তৈরি হবে সেখানে হচ্ছে গিয়ে পেশি শক্তি এবং টাকার ঝনঝনানি না থাকুক, মানুষজন যারা আসলে ক্যাপেবল লোকজন, তারা যারা আসলে যোগ্য, সেখানে ডিজার্ভ করেন একজন সাংসদ হওয়ার জায়গা, তারা যাতে এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন সেখানে তাকে যাতে আসলে বাড়তি টাকা এবং যেই মাসল পাওয়ারের ব্যবহার আমরা যত দেখতে পাই নির্বাচনের সময়গুলোতে, সেই প্রসেসের মধ্যে দিয়ে না যাক, এবং আমাদের যে তরুণ নেতৃত্বরা আছেন তারা যাতে আমাদের এই জায়গাটাতে সংসদে উঠে আসেন। ধন্যবাদ। মুশফিক? ধন্যবাদ। আমার সহ আলোচকরা মোটামুটি বলেছেন। তো
সংসদে যে বিষয়টা আমার মানে প্রয়োজন সেটা হলো অংশগ্রহণমূলক। দেখেন যে আমাদের সংসদে সবচেয়ে বেশি প্রতিনিধি কাদের থাকে? ব্যবসায়ীদের। কিন্তু আমার সংসদে আমার এত বড় এক কৃষক জনগোষ্ঠী, আমার এত বড় শ্রমিক জনগোষ্ঠী, এত বড় প্রবাসী জনগোষ্ঠী, তাদের প্রতিনিধি কোথায়? আমার সংসদে আলোচনা হয় ব্যবসায়ীদের নিয়ে, ব্যবসায়ীদের কীভাবে লাভজনক পথে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখানে আমি চাই আমার প্রতিটা শ্রেণীর, প্রতিটা পেশার মানুষের মানে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হোক, প্রবাসীদের প্রতিনিধি থাকুক, শ্রমিকের প্রতিনিধি থাকুক, কৃষকের প্রতিনিধি থাকুক, একইভাবে অর্থাৎ অংশগ্রহণমূলক একটি সংসদ চাই। ধন্যবাদ। মাসুদ রানা, আপনি সর্বশেষ বক্তা, আপনি এই ব্যাপারে বলেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। আমিও ভাইয়ের সাথে একমত যে মানে ইংল্যান্ড বা পার্শ্বদেশ ভারত মানে সংসদগুলোকে কি চমৎকার ডিবেট হয়। আমি জাস্ট হচ্ছে বাংলাদেশের সংসদে একটা চমৎকার ডিবেট দেখতে চাই, যে এইখানে কপিল সিবালের মতো মানুষ যারা আছে তাদের এক একটা লেকচার, এক একটা একাডেমিক লেকচার। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে আমি নিজে কখনো দেখিনি এই ধরনের কখনো একটা বিতর্ক হয়েছে। তো আমার সংসদের কাছ থেকে চাওয়া এটা, আর কিছু চাওয়ার মধ্যে ভূমিদস্যু বা সমাজের একদম সবচেয়ে নিম্ন স্তরের, তার টাকা আছে, প্রভাব আছে এবং কর্মী বহর আছে জন্যই যে তাদেরকে এই সংসদে যেন রাজনৈতিক দলগুলোও তাদেরকে যেন মনোনয়ন না দেয়, এটার ব্যাপারে। আর লাস্ট যে কথা, যে আলটিমেটলি তরুণরা যে সামনে আগামীতে যদি সংসদে রিপ্রেজেন্টেশন যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এটাও যেন সকল দল ধরে রাখে। আর আলটিমেট সংসদের এজেন্ডা সামনের দিকে চলে যাক। আগামীর 50 বছর 60 বছরের বাংলাদেশ কেমন হবে, এই প্রাণকেন্দ্র থেকে যেন সেটা ভালো মতো ডিটারমাইন্ড হয়। ধন্যবাদ সকল আলোচককে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে আজকে আমরা আলোচনা করলাম আমাদের যে তরুণরা, যারা আসলে জুলাই অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল, তারা আসলে কীরকম বাংলাদেশ দেখতে চায়, তাদের প্রত্যাশা কী, এবং আমাদের যেই সংসদ নির্বাচন হবে আগামী 12 থেকে 18 মাসের মধ্যে, সেই সংসদটা আসলে কীরকমভাবে কাজ করবে, আমাদের এই তরুণদের কোন অ্যাসপিরেশন তারা আসলে অ্যাড্রেস করবে। তো আমরা আশা করি এই আলোচনাটা কিছুটা হলেও আমাদের যারা রাজনীতিক নেতৃবৃন্দ বা পলিসি মেকারস আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং সেখান থেকে কিছুটা হলেও তারা তাদের জন্য ভবিষ্যতে কিছু দিক নির্দেশনা পাবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শেষ করছি। ভয়েস ফর রিফর্মের পক্ষ থেকে আমরা ভবিষ্যতে আমাদের প্রোগ্রামগুলিতে আপনাদের পার্টিসিপেশনের এক্সপেক্ট করছি। ধন্যবাদ।